এবারে আমাদের গল্প পঞ্চমুণ্ডির আসন। গল্পের সূত্রধার ও গল্প পরিচালনায় আনন্দ। পঞ্চমুণ্ডি আসন এই গল্পের চরিত্র রয়েছে শুভেন্দু, আনন্দ ও বৃষ্টি। গল্প পাঠে আমি শুভেন্দু। এডিট ও পোস্টার ও কার্যকারী হেড সাগ্নিক ও সৌমেন। শুনতে থাকুন আমাদের সঙ্গে দ্য ক্যাপ্রাইজেসের অডিও স্টোরিজ only on YouTube channel and Facebook live page. বর্ষাকালে ভূতের গল্প জমে ভালো। এই মূল কথাটি মনে রেখে সমস্ত বর্ষাকালটা আমি আর কিশোরী সেন তারানাথ জ্যোতিষীর বাড়ি হানা দিতাম। তারানাথ আজগুবি গল্পের জীবন্ত কারখানা। কত যে অদ্ভুত গল্প শুনেছি তার কাছে। মজা এই যে মঠ লেনে তারানাথের বাড়ির বৈঠকখানায় তক্তপোষের ওপর বসে সেসব কাহিনী শোনার সময় মনে কখনো কোনো সংশয় জাগত না। বৃষ্টির দিন, বাইরে মটলেন জলে ভেসে যাচ্ছে, আর ভেতরে আমরা মুগ্ধ হয়ে গল্প শুনে যাচ্ছি। কিন্তু পরের দিন সকালে অফিসে গিয়ে খাতায় সই করে কাজ শুরু করার সঙ্গে সঙ্গে গতদিনের বিশ্বাসের ভিত নড়ে যেত। কলেজে আইএ পড়ার সময় কোল্ড্রিজের রাইম অব দি এনসেন্ট ম্যারিনার পাঠ্য ছিল। অধ্যাপক উইলিং সাসপেন্স অফ ডিসবিলিফ বলে একটা সাহিত্যিক জাদুর কথা বলেছিলেন। অপ্রাকৃতিক কাহিনী পড়ার সময় বা আগে পাঠক মনকে প্রস্তুত করে নেয়, তার অবিশ্বাসকে সমসাময়িকভাবে মুলতুবি রাখে। তারানাথের গল্প শোনার সময় তাই হতো। যে গল্প বলতে যাচ্ছি সেটাও শুনেছিলাম বৃষ্টির দিনে, তবে বর্ষাকালে নয়, একেবারে খাস বসন্তে। সে বছর দোলের পরদিন রবিবার পড়ায় পরপর দুদিন ছুটি পাওয়া গেল। দোলের দিন বিকেল থেকে আকাশে মেঘ ঘনিয়ে এলো। রোদ্দুর মুছে গিয়ে ঠান্ডা ঠান্ডা এলোমেলো বাতাস বইতে শুরু করলো। পরদিন অর্থাৎ রবিবার সকালে ঘুম ভাঙল মেঘের ডাকে। বেলা বাড়তে না বাড়তেই নামলো বৃষ্টি। মেসের ম্যানেজার ঘরে ঘরে জানিয়ে দিলেন একই ছুটির দিন, তাই আবার বৃষ্টি নেমেছে। কাজেই দুপুর বেলায় খিচুড়ি, মাছ ভাজা আর ডিমের বড়ার ব্যবস্থা হয়েছে। উল্লসিত মনে জলখাবার খেয়ে অতুল বাবুর ঘরে ব্রিজ খেলতে বসে যাওয়া গেল। দুপুরে খিচুড়ি ভক্ষণ করে উঠতেই মনের মধ্যে একটা চিন্তা খেলে গেল। তারানাথের কাছে গল্প শুনতে গেলে হয় না? এমন বৃষ্টি ভেজা ছুটির দিন, আজকেই তো আজগুবি গল্প শুনতে প্রকৃষ্ট সময় বলে আমার মনে হয়। বন্ধু কিশোরী সেনকে আলাদা করে ডাকার বা ডাকতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এতক্ষণে আকাশের অবস্থা দেখে সেও নিশ্চয় তারানাথের বাড়ি যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বহুদিনের অভ্যেস তো। আমাদের পরস্পরের মাথায় টনক আছে। ঘন্টাখানিক বিশ্রাম নিয়ে বিকেল 3:30 নাগাদ বেরিয়ে পড়লাম। মটলেনের মুখে এসে কিশোরীর সঙ্গে দেখা। মোড়ের মাথায় পানের দোকান থেকে সে তারানাথকে দেবে বলে 500 সিগারেটের প্যাকেট কিনেছে। আমাকে দেখে হেসে বলল, টনক নড়েছে তাহলে। আমি হাসলাম। তারানাথের সামনে আমরা সিগারেট খাই না। একান্ত নেশা চাপলে আমরা উসখুস করতে থাকি। তারানাথ বুঝতে পেরে বাড়ির ভেতরে চা বানাতে বলবার অছিলায় উঠে যায়। আমি আর কিশোরী বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করে আসি। এখন বেশ কিছুক্ষণ নেশা চেপে রাখতে হবে। দুটো খুচরো কাঁচি সিগারেট কিনে একটা আমাকে দিয়ে কিশোরী বলল, এই নাও, ধরাও। দোকানটায় ভালো কাশির জর্দা পাওয়া যায়। কিশোরী 500 নিয়ে নিয়েছে। আমি তারানাথের জন্য একটা জর্দা নিলাম। সে পানের নেশা করে না বটে, কিন্তু ভালো জর্দা পেলে
মাঝে মাঝে দু আঙুল করে এক চিমটি মুখে দেয়। কাঁচি সিগারেট শেষ করে আমরা এগুলাম। ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে এলোমেলো বাতাসের দাপটে আমাদের ছাতা উল্টে যাওয়ার জোগাড় হচ্ছে। আপাতত ঘন্টা দুয়েকের মধ্যে বৃষ্টি ধরার লক্ষণ নেই। এদিকে ভালোই হলো, গল্প চড়ার সময় কেউ এসে বিরক্ত করবার সম্ভাবনা খুবই কম। তারানাথের বাড়ির সামনে এসে দেখি সে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আমরা হাজির হতেই সে বলল, মেঘ ঘনিয়ে এলেই আমি তোমাদের জন্য অপেক্ষা করি। তা দুজনে কি পরামর্শ করে এলে নাকি? বললাম, না না, আপনার গলির মুখে এসে দেখা হয়ে গেল। বেশ, এসো। ভিজেছ নাকি? এমন কিছু নয়, ও এমনি একটু। দাও, গামছা দিচ্ছি, গা মাথা মুছে ফেলো। ছাতা দুটো ওই কোণের দিকে মেলে রাখো দেখি। অতঃপর আমরা তারানাথের বৈঠকখানায় জমিয়ে বসলাম। আমাদের পকেট থেকে সিগারেট আর জর্দা বেরুতে তারানাথের মুখ প্রসন্ন দেখলাম। আজ আর তাকে আলাদা করে গল্পের দাবি জানাতে হলো না। একটি পাসিং শো ধরিয়ে সে নিজেই বলল, গল্প চল, তাই তো? কিশোরী বলল, সে তো বটেই। এমনি ভিজে দিন, একেবারে গল্প শোনার ওয়েদার। কানাকুড়ি গল্পের উপযুক্ত। শুরু করুন দেখি। তারানাথ জ্বলন্ত চোখে কিশোরীর দিকে তাকালো। আমি প্রমাদ করলাম। তারানাথ বলল, আবার আবার সেই কথা, গাঁজাখুড়ি? আমার গল্প গাঁজাখুড়ি? তাহলে শুনতে আসো কেন? বাজে গল্প না শুনলেই হয়। গেল বুঝি, আজকের গল্পর আসর গেল। কিশোরীটাও এমন বেফাস কথা বলে ফেলে না মাঝে মধ্যে। বললাম, ওর কথা শুনবেন না তো, ও সবই বিশ্বাস করে, অথচ আপনাকে একটু চটাবার জন্য এইসব করে। যাক বাবা, জর্দা আর পাসিং শো এর অশেষ গুণ। সামান্য স্বস্তিতেই আজ তারানাথ বলে গেল। সে বলল, ঠিক আছে, কিন্তু কেউ একজন তার জীবনের বিচিত্র সত্য কাহিনী বলছে, আর একজন তাকে বুজরুক বলে উপহাস করছে। এ মেনে নেওয়া যায় না। বাদ দিন, ওসবও মজা বলছে। একটা গল্প মনে এসেছে, বুঝলে? মুখে তামাক না ধরালে ভালো গল্পের মেজাজ আসে না। তাছাড়া কিশোরী যে প্যাকেট এনেছে, তাতে আমি কাল বিকেল অবধি চালাবো। যুদ্ধের বাজারে জিনিসপত্রের দাম দেখেছো? পার্সিং শো ছিল 2 আনা প্যাকেট, হলো 10 পয়সা। আচ্ছা, একটা কথা বলো তো, ইউরোপে হিটলার যুদ্ধ করছে, তার সঙ্গে আমাদের দেশি তরকারি বাজারে লাউ কুমড়ো উচ্ছে মূল্যর দাম বেড়ে যাবার কি কারণ? হিটলারের সৈন্যদল কি শুক্তো খায়, না লাউয়ের ঘন্ট? কলকের আগুনে বার কয়েক ফু দিয়ে তারানাথ বলল, যা, তবু এখনো তামাকের দামটা অন্তত বাড়েনি। হুঁকোয় আরামে টান দিয়ে তারানাথ কিছুক্ষণ স্বপ্নানু চোখে একদিকে তাকিয়ে রইল। তারপর যা বলল, সে অনেক দিন আগেকার কথা বলছি। তখন আমি সদ্গুরুর সন্ধানে পথে পথে ঘুরে বেড়াই, মনে ভয়ানক বৈরাগ্য। বিয়ে খাওয়া করে সংসার তো পারবই না, পারলে কখনো গৃহস্থ বাড়িতে আশ্রয় নেব না বা রাতও কাটাবো না। দ্বিতীয়টা অবশ্য কখনো হয়ে ওঠেনি। মাঝে মাঝে বাধ্য হয়ে গ্রামের মধ্যে কোনো বাড়িতে থাকতে হয়েছে, কিন্তু তা আমার ইচ্ছের বিরুদ্ধে। অন্য কোনো উপায় নেই। কিশোরী বলল, কেন? গৃহস্থ বাড়িতে থাকলে কি হয়? ছোঁয়াচে লাগে সংসারে, বৈরাগ্য নষ্ট হয়ে যায়। না, হেসো না। সংসারী মানুষের সংস্পর্শে বেশিক্ষণ থাকলে সংসার পেয়ে বসে। যে পথে বেরিয়ে পড়েছে তার পক্ষে জিনিসটা ভালো নয়। যাই হোক, এমন একবার ঘুরতে ঘুরতে সন্ধ্যের সময় এক গ্রামে গিয়ে হাজির হয়েছি।
সারাদিন পথ হেঁটে শরীর খুব ক্লান্ত। ইচ্ছের বিরুদ্ধে আশ্রয় নিলাম এক গৃহস্থের বাড়িতে। চেঁচে যায়নি। গ্রামে ঢোকবার মুখে এক মুদিখানায় একটু বিশ্রাম করবার জন্য থেমেছিলাম। সে দোকানি বলল, বলি দূর থেকে আসছেন বুঝি? এদিকে আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। বলি কোথায় যাবেন? কোথাও যাব না ভাই, পথে পথে ঘুরে বেড়াই আর ভগবানের নাম করি। খুব তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াতে পারো? বলি আপনারা কি ওই ব্রাহ্মণ। সেই লোকটি ব্যস্ত হয়ে বলল, বলি কথা আমরা কিন্তু কলু, আমাদের জল তো আপনার চলবে নে। ওই 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 যে ওই কলসিতে জল আছে, বেলে মাটির কলসি, ঠান্ডা জল, নতুন ভাঁড় দিচ্ছি, নিজে গড়িয়ে খান দেখি। তুমি ব্যস্ত হয়েও না, আমি অত কট্টর সাধু নই। কলসির পাশে তো বেশ ঝকঝকে করে মাজা কাঁসার ঘটি রয়েছে দেখছি। তুমি ওই ঘটি ধুয়ে আমাকে জল দাও, ভয় নেই। আমার যা অত ঠুনকো নয়। জল খাবার পর দোকানি আমাকে নতুন কলকেতে তামাক সেজে কলা পাতার ডাঁটি দিয়ে নল বানিয়ে ধূমপান করতে দিল। দোকানটি এক বিরাট কাঁঠাল গাছের তলায় ভারী নির্জন জায়গায়। মাথার উপরে গাছের ডালে পাখি ডাকছে। অনেক দূর থেকে বোধ হয় কোনো ঘর ফিরতি রাখালের চড়া গলার গান ভেসে আসছে। সামনের পথ আলো আঁধারিতে ভরে গিয়েছে। সব মিলিয়ে বেশ সুন্দর এক গ্রাম্য সন্ধ্যার ছবি। এখনো মনে পড়লে বুকটা হো হো করে ওঠে। সেসব দিন আর ফিরবে না, বুঝলে? শুধু শহর বাজারে বলে নয়, এই আতিথেয়তা, সারল্য আর শান্তির ছবি গ্রামের দিকে আর নেই। মহাকাল সব গিলে খেয়েছে। বৃত্তের মোহে আমরা চিত্তকে বড়ই উপেক্ষা করেছি। বসে হুকো টানছি, হঠাৎ দোকানি বলল, কথা এখন কথা বলবো? বলো। বলি আপনি কি সন্ন্যাসী? কি করে বুঝলে? আমার তো গেরুয়া নেই। গেরুয়ার দরকার নয় ঠাকুর মশাই, সাধক মানুষ দেখলেই চেনা যায়, বুঝলে? না, আমি সন্ন্যাসী নই, তবে পথে পথে ঘুরে বেড়াই বটে। সত্যিকারের সাধুর খোঁজ করি। একজন লোক ডাল আর নুন কিনতে এসেছিল। তাকে জিনিস দিয়ে দোকানি বলল, একটা কথা সাহস করে বলি বাবু, কি বলো? আজ আপনাকে কিন্তু যেতে দেব না। আমার বাড়িতে রাতটা তাকুন দেখি। প্রস্তাবটা বন্ধ নয়। সন্ধেবেলা সে গ্রামে পৌঁছেছি, কোথাও না কোথাও তো থাকতেই হবে। কাজেই বললাম, আচ্ছা বেশ থাকবো এখন। তখনকার লোকজন সব এইরকমই ছিল। মানুষকে খাওয়াতে পড়াতে ভালোবাসতো সবাই, বিশেষ করে গ্রামের দিকে। কাঁচা টাকা পয়সা কারোর হাতে বিশেষ থাকতো না বটে, কিন্তু ডাল ভাতটা সবার বাড়িতে ছিল। গাড়ি ঘোড়া যাতায়াত ব্যবস্থার এত উন্নতি তখনও হয়নি। গ্রামের উৎপন্ন জিনিস গ্রামেই থাকতো, দামও সস্তা ছিল। জিজ্ঞাসা করলাম, এই গ্রামের নামটা কি? হে, আগে খলসে পোতা। বুঝলাম। আর তোমার নাম? এর নাম ঠাকুর মশাই, আমার নাম আগে সিদ্ধেশ্বর। সিদ্ধেশ্বর কুণ্ডু, আমরা তো কলু। আপনি দয়া করে যখন তাকতে রাজি হয়েছেন, আপনাকে কিন্তু নিজেই রান্না করে দিতে হবে। আমাদের হাতে রান্না তো আপনাদের চলবে না। জোগাড় যন্ত্র না হয় সব আমি করে দেব। আপত্তি করা নিষ্ফল বুঝে চুপ করে রইলাম। জল চাইবার সময় তো বুঝতে পেরেছি মাজার ঘটি ছিল বলে জল দিতে কোনো মতে রাজি হয়েছে, কিন্তু ব্রাহ্মণকে রান্না করে দিয়ে পাপ করবে না। তখনকার দিনে দেশগাঁ এসব মানামানির ব্যাপার খুব ছিল, এখনো কিছু কিছু আছে। আমি কোনোদিনই মানতাম না, এখনো মানি না। বললাম, যা ভালো বোঝো করো, তবে আমার আপত্তি ছিল না, মনে রেখো। সিদ্ধেশ্বর বলল, আমার দোকান বন্ধ করতে আরো ঘন্টা খানিক দেরি আছে কর্তা। আপনি ততক্ষণ বসে একটু মুড়ি বাতাসা খেতে খেতে না হয় গল্প করুন। তার আতিথেয়তার স্রোতে আমার আপত্তি আবার ভেসে গেল।
ছোট একটা বেতের ধামিতে করে সে আমাকে আউশ ধানের মোটা লাল মুড়ি আর অনেকগুলো বাতাসা খেতে দিল। বসে বসে মুড়ি খাচ্ছি আর তার সঙ্গে গল্প করছি। মাঝে মাঝে দু একজন খদ্দের সামান্য সওদা করতে আসছে, তাদের কথাও শুনছি। সব মিলিয়ে ভারী সুন্দর বাংলাদেশের গ্রামের ছবি। শহরে বাস করতে আর ভালো লাগে না হে, নেহাত উপায় নেই তাই থাকা। এই যে মুড়ির কথা বললাম, কতদিন অমন লাল লাল গোল মুড়ি খাই না, সে স্বাদ ছিল আলাদা। নিজেদের দেশের অনেক ভালো জিনিস আমরা হারিয়ে ফেললাম বুঝলে। এই সময় একটা ঘটনা ঘটলো যাতে দোকানে সিদ্ধেশ্বরকে আমার ভারী ভালো লেগে গেল। মুড়ি তখন প্রায় শেষ হয়ে এসেছে, এমন সময় একটা বাচ্চা বছর 10-এর মেয়ে এসে দাঁড়ালো। তার পরনে কম দামে মোটা একটা ডুবে শাড়ি, হাতে একখানা কাঁসার বাটি। তাকে দেখে সিদ্ধেশ্বর বলল, কিরে কমলি, কি চাই? মেয়েটি দ্বিধা জড়িত স্বরে বলল, মা পাঠালো তেল, নুন আর মটর ডাল নেওয়ার জন্য। পয়সা এনেছিস? কমলি চুপ করে দাঁড়িয়ে রইল। সিদ্ধেশ্বর আবার জিজ্ঞাসা করল, কিরে, পয়সা এনেছিস? মেয়েটি বলল, না সিধু কাকু, জানোই তো বাবা এখনো ফেরেনি, তাই মা বলল। তোর বাবা এখন কোথায় রে? আরে বলছি কবে ফিরবে? কমলি বলল, বাবা কলকাতায়, মা ঠিকানা জানে না, তাই চিঠি দিতে পারছে না। কমলি মাথা নিচু করে রইল। তারপর একবার আর চোখে আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে ফেরবার পথ ধরল। পিছন থেকে সিদ্ধেশ্বর ডাকলো, শোন, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়। জিনিস নিবিনি নাকি? মা পয়সা দেয়নি যে। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, নেজা দেখিনি। এতদিন পয়সা যখন জমেছে তখন এইটুকুতে আর বেশি কিছু হবে না। বলি হ্যাঁ রে, বাড়িতে চান আছে? আজকে রাত্রির মতো আছে। কালকে নেই তো? না। কি রে কমলি, বলি চাল নিশ্চিত নিজে? দাঁড়া দাঁড়া, পাশে চালও দিয়ে দিচ্ছি, নিয়ে যেতে পারবি? খুকি ঘাড় হেলিয়ে জানালো, সে পারবে। সিদ্ধেশ্বর জিনিস মাপছে আর আমি তার দিকে ভরা মন নিয়ে তাকিয়ে রয়েছি। বাহ, বেশ ভালো তো মানুষটা। এমন খুব বেশি একটা দেখা যায় না। কমলি জিনিস নিয়ে চলে যেতে সিদ্ধেশ্বর আমার দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে দেখলেন ঠাকুর মশাই? ওর বড় কষ্ট। বাপটা ঘুরে ঘুরে নানা রকম কাজ করে বেড়ায়, 9 মাসে 6 মাসে ওই একবার করে বাড়ি আসে। বউটা ওই কষ্ট দুঃখ করে ওই সংসার চালায়। মেয়েটা খুব বানো জানেন, মাকে সব কাজে সাহায্য করে। এইটুকু বয়স, অথচ কোনো বায়না নেই, কিচ্ছু নেই। বললাম, তুমি তো ভালো লোক সিদ্ধেশ্বর। মানুষকে ভালোবাসার চেয়ে বড় ধর্ম আর নেই। গ্রামের দিকে সন্ধ্যের পরে একটু একটু করে লোক চলাচল কমে আসতে থাকে। শহরের মতো লোকজনের ভিড় বা বিজলি আলো নেই তো, কাজে অন্ধকার নামবার পরে দোকানপাট বন্ধ হয়েছে। সিদ্ধেশ্বরও দোকান বন্ধ করবার উদ্যোগ করতে লাগলো। প্রথমে সে পিতলের ছোট ধুনুচিতে টিকে নিয়ে সমস্ত দোকানঘর ধুনো দিল। পবিত্র গন্ধে ভরে গেল চারিদিক। একটা বোতল থেকে গঙ্গা জল নিয়ে ছিটিয়ে দিল। তারপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে কাঠের গ্যাস বাস্কের উপর বুলিয়ে দিল। ব্যাস, তার আজকের মতন বাণিজ্য শেষ। বিক্রির টাকা সঙ্গে নিয়ে দোকানে তালা লাগিয়ে সে বলল, চলুন ঠাকুর মশাই, এবার যাওয়া যাক। গ্রামে ঢুকে পথের বাঁ দিকে একটু গাছপালা ঘেরা জায়গায় সিদ্ধেশ্বরের বাড়ি। খড়ের ছাউনি, মাটির দেয়াল, কিন্তু খুব পরিচ্ছন্ন। বড় বড় 4-5খানা ঘর, মাঝখানে উঠোন, তুলসী মঞ্চ। উঠোনের একদিকে ছোট একটা ধানের গোলা, গোলার পাশে গোয়ালে দুটো গরুও রয়েছে দেখলাম। পল্লীগ্রামের মোটামুটি সম্পূর্ণ গৃহস্থালির রূপ। বাড়িতে ঢুকতেই উঠোনের প্রান্তে একখানা মাঝারি খড়ের ছাওয়া চালা, সামনে দাওয়া। বুঝলাম সেটি চণ্ডী মণ্ডপ হিসেবে ব্যবহৃত হয়। সিদ্ধেশ্বর সেখানে
আমার থাকার ব্যবস্থা করে দিল। তার বাড়ির সকলে ভারী অতিথি বৎসল। খবর পেয়ে একে একে এসে আমাকে প্রণাম করে গেল। উঠোনের পাতকুয়ো থেকে জল নিয়ে হাত মুখ ধুয়ে শান্ত হয়ে বসল। একটু পরে সিদ্ধেশ্বর এসে বসল, বলল, বলি ঠাকুরমশাই, আরো কিছুক্ষণ বাদে রান্না শুরু করলে হবে। এখন ততক্ষণ একটু তাওয়া খেয়ে নিন। ছেলেকে বলেছি নতুন উকোয় জল ফিরিয়ে তাওয়া খেয়ে আনতে। রান্নার জন্য প্রচুর জিনিস দিল সিদ্ধেশ্বর। সরু আমন ধানের চাল, আলু, মটর ডাল, গাওয়া ঘি, বাড়ির গরুর দুধ 1 ঘটি। সবশেষে সে এনে হাজির করলো একখানা সেদ্ধ ওজনের রুই মাছ। আমি অবাক হয়ে বললাম, আচ্ছা লোক তো তুমি, এত কি একজন মানুষ খেতে পারে? এ কি কাণ্ড! সিদ্ধেশ্বর বিনয়ী গলায় বলল, ঠাকুরমশাই, ঠিক করেছি, আমরা আজকে আপনার পেশাদ পাব। মাছ এক্ষুনি কুটে দিয়ে আসছে আমার মেয়ে। আমার ছেলের বউ বান্নাও পেটে দেবে। মাছটা রান্না করুন দেখি। বাড়ির লোকের ইচ্ছে আপনার হাতে রান্না খাবে। বাড়ির মধ্যে থেকে মেয়েরা মাছ কুটে একটা কাঁচিতে করে পাঠিয়ে দিল, সঙ্গে বাটনা। সিদ্ধেশ্বর নানান গল্প করছে, চাষবাসের অবস্থা, গত বছর ভালো বৃষ্টি হয়নি, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি। কিন্তু আমি লক্ষ্য করলাম এসব কথায় তার যেন ঠিক মন নেই। কোনো কিছু একটা সে যেন বলতে চাইছে, কিন্তু সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছে না। আমি শেষ পর্যন্ত নিজেই বললাম, কি বলতো সিদ্ধেশ্বর, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও। যদি তাই হয় তাহলে নিঃসংকোচে বলো। মনের ভেতর কোনো কথা লুকিয়ে থাকলে সেটা না বলে ফেলা পর্যন্ত মানুষের ভারী অস্বস্তি হয়। আমার কথা শুনে সিদ্ধেশ্বর যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। সে বলল, ঠিকই বলেছেন ঠাকুরমশাই। একটা জিনিস আজ কদিন হলো মনের মধ্যে খালি ঘুরপাক কাটছে, কাউকে বলতেও পারছি না। কেন কাউকে বলতে পারছো না কেন? সে এক অদ্ভুত ব্যাপার ঠাকুরমশাই। লোকে শুনলে হয়তো আমাকে পাগল মনে করে খ্যাপাবে, কিন্তু মনে করবেন না। আজ আপনাকে এখানে নিয়ে আসার পেছনে আমার একটা ছাঁট তো আছে। আপনি সাধক সন্ন্যাসী মানুষ, ভাবলাম আপনি হয়তো আমার সমস্যার একটা সুরাহা করতে পারবেন। কথা বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে সিদ্ধেশ্বর আমার পিছন দিকে তাকিয়ে রইল। তার চোখে ভীতি ও বিস্ময় মিশানো এক দৃষ্টি। আমি একটু অবাক হয়ে একবার পিছন ফিরে তাকালাম। না, কিছু নেই তো। তাহলে কি দেখছে সিদ্ধেশ্বর? বললাম, কি হলো, কি দেখছো ওইদিকে? আপনি কিছু দেখতে পেলেন না ঠাকুরমশাই? কিছু দেখতে পেলেন না? কি দেখতে পাবো? কি ব্যাপার বলো তো? মনে বলছি, আগে আপনি রান্না বান্না সেরে খেয়ে নিন। ভেতর বাড়ির পাট চুকে গেলে আমি আপনার কাছে এসে বসবো, এখন তখন সব বলবো। কৌতূহল চেপে রেখে রান্নায় মন দিলাম। পথে পথে একা ঘুরতে হয়, রান্নাটা মন্দ শিখিনি। নিজেও খেতে ভালোবাসি। ভোজন রসিক না হলেও ভালো রান্না করা যায় না। নিজের জন্য কিছু মাছ রেখে বাকিটা বাড়ির ভেতর পাঠিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর এক চিলিম তামাক সেজে বসেছি। এমন সময় সিদ্ধেশ্বর কাছে এসে বলল, মেয়েরা আপনার রান্নার খুব প্রশংসা করছে ঠাকুরমশাই। বলি, কোথায় শিখেছেন এমন রান্না? পথে কাটানো জীবন শিখিয়েছে গো। কিছুক্ষণ তামাকে টান দিয়ে বললাম, এবার বলো তো কি বলবে বলছিলে? পাড়াগায়ে রাত্রির নির্ঝুম হয়ে এসেছে। মৃদু হওয়ায় কাঁপছে কেরোসিনের ডিবের শিখা। এক ধরনের রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে। সিদ্ধেশ্বর বলল, সমস্ত কিছুর শুরু আজ থেকে মাসখানেক আগে গ্রামের ওই হরিসভায় অহরাত্র সংকীর্তন ছিল। বাড়ির সবাই শুনতে গিয়েছে। তাদের ফিরতে বেশি রাত হবে। আমি দোকান বন্ধ করে বাড়ি এসে
খাওয়া দাওয়া সেরে এক এই চালাটার নিচে বসে পড়েছি। ওই ধরুন তখন ওই রাত 9টা হবে। হঠাৎ মনে হলো বেড়ার ধারে গাছতলাটায় কি যেন মুচ্ছে। ওখানে একটু ঝোপঝাড় মতো রয়েছে, দেখছেন তো। অন্ধকারে প্রথমে কিছু বুঝতে পারিনি, ভেবেছিলাম গোয়াল থেকে নতুন বাছুরটা বোধ হয় ছাড়া পেয়ে বেরিয়ে গিয়েছে। পরে দেখি তারপর হয় এই যে একটা শিয়াল। বললাম, শিয়াল বাইরে, বেড়ার বাইরে? কি না, ভেতরে। সেটাও আশ্চর্য ব্যাপার ঠাকুরমশাই। শিয়াল মানুষজনের সাড়া পেলেই পালায়। লোকজন রয়েছে দেখলে ধারে কাছে ঘেঁষে নে, কিন্তু এই জানোয়ারটা ঘেটুয়ার কাল কাসুন্ডের ছোপ ঠেলে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে। আমি মুখে হুসফুস শব্দ করে কয়েকবার তাড়া দিলাম। জন্তুটা তাতে একটুও চমকালো না। আমিও তাকিয়ে আছি, সেও তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদে সে আপনি পিছন ফিরে আবার চোপের ভিতরে মিলিয়ে গেল। সিদ্ধেশ্বর থামতে আমি বললাম, শিয়াল সাধারণত মানুষ দেখলেই পালায় বা বাড়ির উঠোনের মধ্যে ঢোকে না, কিন্তু একটা সাহসী শিয়াল তো চলে আসতে পারে, তাতে অবাক হওয়ার কি আছে? শুধু এই নয়, আরো ব্যাপার আছে ঠাকুরমশাই, শুনুন বলছি। কেবল ওই একদিন না, শিয়ালটা পরপর 4-5 দিন এলো, তাতেও আমি ভয় পেতুম না। কিন্তু শেষ দিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। আগে থেকে সেদিন কয়েকটা ডিল জোগাড় করে হাতির কাছে রেখেছিল। পানিটা আসতেই একটা ডিল ছুঁড়ে তার দিকে ছুঁড়ে মারলাম। প্রথমতে লাগলো নি, দ্বিতীয়তে বললে বিশ্বাস করবেন নি, সেই ছেঁয়ালটা শরীরের ভেতরে একেবারে সোজা গলে গেল। কোনো কিছুতেই ঠেকলো না ঠাকুরমশাই। সিদ্ধেশ্বর চুপ করলো। দেখলাম তার চোখে মুখে ভীতির ভাব ফুটে উঠেছে। আমিও তখন একটা অপ্রাকৃত রহস্যের ঘ্রাণ পেয়েছি। বললাম, তুমি ভুল করনি তো? হয়তো তোমার ছোড়া ঢিল গায়ে না লেগে পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। না ঠাকুরমশাই, আমার কোনো ভুল হয়নি। আমার সব কথা শুনে নিন, তারপর আপনি যা বলার বলবেন। আমিও প্রথমে ভেবেছিলুম, কিন্তু পরপর 2-3টে ঢিল ওই রকম ভাবে শিয়ালটি শরীর পুড়ে বেরিয়ে যেতে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, পরদিন সকাল থেকে কাজের চাপে ব্যাপারটা আর মনে রইল না। তাছাড়া দিনের আলোয় ভয় থাকে না। পরের দিন রাত্রিরে খাওয়ার পরে বেশ প্রস্তুত হয়ে বসেছিল, যদি শিয়ালটা আবার আসে। কিন্তু না, অনেকক্ষণ বসে রইল। সেটা মশাই কি বলবো, একটা ছাপ ছাড়া কিছুই দেখতে পেলুম না। আমি একটু উত্তেজনার সঙ্গে বললাম, সাপ দেখলে? কি সাপ? আমার গলার স্বরে একটু অবাক হয়ে তাকালো সিদ্ধেশ্বর। বলল, কি সাপ সে বলতে পারবো না ঠাকুর মশাই। জায়গাটাতে তো আলো নেই, তবে বেশ মোটা। আচ্ছা, বলো তারপর কি হলো? তারপরে 3 রাত আবার কিছু দেখলাম না, কিন্তু খাওয়ার পর এইখানে বসে তাকিয়ে থাকা আমার যেন একটা অভ্যেস হয়ে গেল।
বাড়িতে অবশ্য কিচ্ছুটি বলিনি গো। তারপর একদিন রাত্রিরে গাব গাছের নিচে ঝোপ জঙ্গল খুব জোর জোর করে নড়তে লাগলো, যেন বড় ধরনের কোনো প্রাণী তার ভেতর দিয়ে আসছে। আমি ভয় পেয়ে উঠে বাড়ির ভেতর দিকে চলে যাব কিনা ভাবছি, এই এমন সময় বনের ভেতর থেকে একটা মস্ত ষাঁড় বেরিয়ে এলো। বাবু ঠাকুর মশাই, বাড়ি বেড়া দিয়ে ঘেরা, বেড়ার আগুল আমি নিজে হাতে বন্ধ করে এঁটেছি। তাহলে এই ষাঁড়টা ঢুকলো কোথা দিয়ে? আগের মতো শিয়াল বা সাপ নয় যে বেড়ার ফাঁক দিয়ে গলে যাবে। আমার খুব রাগ হয়ে গেল জানেন। দেওয়ালের গায়ে হেলান দিয়ে রাখা লাঠিটা নিয়ে তাড়া করতে যাব বলে উঠে দাঁড়াতে ষাঁড়টা পিছু হেঁটে ঝোপের মধ্যে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখি কোথাও কিচ্ছুটি নেই, বেড়াও ভাঙা নয়, কিচ্ছু নয়। অত বড় পানিটা কি বাতাসে মিলিয়ে গেল। আমি ততক্ষণে ব্যাপারটা কিছু কিছু বুঝতে শুরু করেছি। হুগলিতে গঙ্গার ধারে একটা শ্মশানে একবার এক তান্ত্রিক সন্ন্যাসী আমাকে এইরকম এক ঘটনা শুনিয়েছিল। পরে পড়াশোনা করতে গিয়ে তন্ত্রশাস্ত্রের পুঁথিতে উল্লেখ পেয়েছি। বললাম, তারপরে কুকুরটায় কবে দেখলে? সিদ্ধেশ্বর বলল, হ্যাঁ, কুকুরটাকে এই দুদিন পরেই। হঠাৎ থমকে গিয়ে সে অবাক হয়ে তাকিয়ে বলল, কিন্তু 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 আপনি কি করে জানলেন কুকুরের কথা? সত্যি বলুন, আপনি কি কিছু বুঝতে পেরেছেন ঠাকুর মশাই? পরে বলছি, আগে তোমার কথা শেষ করো। আর বেশি কিছু নেই। এইরকম ভাবে একদিন একটা কুকুর দেখলাম, মনটা বড় কুকাইছে ঠাকুর মশাই, বিশেষ করে আজ। জানতাম সিদ্ধেশ্বর কি বলবে, তবে জিজ্ঞাসা করলাম, আজ আবার কি হলো? আজ একটু আগে আপনার পিছন দিকে তাকালাম না ঠাকুর মশাই, দেখলাম সেই এক জায়গায় আবছায়া মতো একটা মানুষের চেহারা গাবতলায় দাঁড়িয়ে এদিকে তাকিয়ে আছে। আপনিও তো তাকালেন, কিন্তু কিছু দেখতে পেলেন না। তামাকের কলকাটা শেষ হয়ে গিয়েছিল। হুঁকো বৈঠকের উপর নামিয়ে রেখে বললাম, এই বাড়িতে তুমি কদিন আছো? এটা কি তোমাদের পৈতৃক বাড়ি? আগে না, আমার আদি বাড়ি এখান থেকে 15-16 মাইল দূরের গ্রামে আকাইপুরি। আমার অবস্থা বিশেষ ভালো ছিল না ঠাকুর মশাই। শ্বশুর মশাই মারা যাবার পর জমি জমা আর সম্পত্তি ভাগ হওয়ার সময় আমার বউ এই জমিটা পায়। আমিও এখানে বাড়ি তৈরি করে আকাইপুরে বাস তুলে চলে এসেছিল। তার আগে এই জমিতে কি ছিল? কিচ্ছুটি ছিল না, জোর জঙ্গলে ভরা খালি জমি পড়েছিল। একটু চুপ করে বললাম, তোমার ভয় নেই সিদ্ধেশ্বর? এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে বটে, কিন্তু তাতে তোমার কোনো ক্ষতি হবে না। আমি সব ঝামেলা মিটিয়ে দিয়ে যাব, কিন্তু তোমার জন্য এখানে আমাকে 2-1 দিন থাকতে হবে। সিদ্ধেশ্বর একটু চিন্তা করে বলল, দুজন তো আছি, সারা খুব বুড়ো। একজন হলেন হরিচাটা, হরিপদ ভট্টাচার্য, বামুনপাড়ায় থাকেন, বয়স প্রায় 90 হয়েছে, খুব একটা চলাফেরা করতে পারেন না। আর রয়েছে কানাই জেলে, সে আমাদের গ্রামের নদীতে খেয়া পারাপার করত, মাছ ধরত, এখন আর পারেনি। তার ছেলে আজকাল ওই খেয়া দেয়। কানাই জেলে নিজের বয়স বলে নাকি 102।
সেটা বোধ হয় ঠিক নয়। তবে তারও বয়স ওই 90-এর ওপরে হবে। কাল আপনি কি নিয়ে যাব কোন? তোমাকে যেতে হবে না, আমি নিজেই খুঁজে নেবো এখন। তোমার তো দোকান আছে। সে আছে বটে, সে একদিন দেরি করে খুললেও চলবে। আপনি কি সকালে চা খান? অবাক হয়ে বললাম, তা খাই, কিন্তু গ্রামে কি তার ব্যবস্থা আছে? সিদ্ধেশ্বর বেশ খুশি মুখে বলল, আছে ঠাকুরমশাই, আছে। আমার অন্য কোনো বিলাসিতা নেই, কিন্তু সকালে এক বাটি চা না খেলে চলে না। আমি সব জোগাড় করে রাখি। তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা ভাবছো বাড়িতে চায়ের ব্যবস্থা থাকা আবার এমন কি একটা ব্যাপার, কিন্তু আমি যে সময়ের কথা বলছি তখন গ্রামে তো দূরের কথা, শহরে চা খাওয়ার চল তেমন শুরু হয়নি। সেদিক দিয়ে সিদ্ধেশ্বরকে খুব আধুনিক মানুষ বলতে হবে। পরের দিন ভোরে ঘুম ভাঙল দোয়েল পাখির ডাকে। তখন ভালো করে আলো ফোটেনি। চণ্ডী মণ্ডপের পাশে একটা ঝাঁকড়া ডুমুর গাছের ডালে বসে গান গাইছে পাখিটা। এখনো যেন কানে সেই মিষ্টি ডাক ভেসে আসছে। উঠোনের পাতকুয়োর জলে মুখ হাত ধুয়ে নিলাম। একটু পরে সিদ্ধেশ্বর চা নিয়ে এলো। সে বেচারি ভাবছে আমি সাধক সন্ন্যাসী মানুষ, আমাকে কি তাদের ব্যবহার করা চায়ের পাত্রে চা দেওয়া যায়? গতকাল রাত্রে সে নতুন কলা পাতা কেটে এনে আমার মাটির গ্লাসে আমার খাওয়ার ব্যবস্থা করেছিল। আজ সকালে দেখি সে পাথরের বাটিতে করে চা নিয়ে এসেছে। বললাম, তুমি খাবে না? আপনি আগে খেয়ে নিন, আমি পরে ভেতরে গিয়ে কাটছি। চা খাওয়া হলে আমরা দুজন বেরোলাম বামুন পাড়ার দিকে। জায়গাটা বেশি দূরে নয়। পাড়ায় ঢোকে বাঁদিকে হরিপদ ভট্টাচার্যের বাড়ি। একজন অতি বৃদ্ধ মানুষ বাইরের রোয়াকে পাতা তক্তপোষের ওপর বসেছিলেন। আমাদের দিকে দেখে চোখ কুঁচকে যেভাবে তাকালেন তাতে বুঝলাম আজকাল আর ভালো দেখতে পান না। বললেন, কে কে এলো বাবা? আমি সিদ্ধেশ্বর, একটু দরকারে এসেছিলুম আপনার কাছে। ও সিধু বাবা, সঙ্গে এটি কে? এবার আমি বললাম, আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। পথ হাঁটতে হাঁটতে গতকাল সিদ্ধেশ্বরের বাড়ি অতিথি হয়েছে, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। হরিপদ ভট্টাচার্য বললেন, কে? তারানাথ চক্রবর্তী? বলি, কি করা হয়? কোথাকার লোক বাবা? বললাম, আমার বাড়ি অন্য জেলায়, করার মধ্যে একটু সাধন ভোজনের চেষ্টা করি আর সদ্গুরুর সন্ধানে ঘুরে বেড়াই। আমি সামান্য লোক। বটে, তা সামান্য লোক কেন বাবা? যারা ঠাকুর দেবতার নাম করে তারা তো মহৎ মানুষ। আজকাল তো মানুষকে বলাই বিষয় আশায় নিয়ে মত। সে যাই হোক, আমার কাছে কি প্রয়োজন? বলছি, আপনি তো অনেক দিনের মানুষ, এই গ্রামের সব খবরই রাখেন। সিদ্ধেশ্বর এখানে এসে বাস করার আগে ওই জমিটায় কি ছিল বলতে পারেন? হরিজাটা বুড়ুকুচকে খানিকক্ষণ ভাবলেন, তারপর বললেন, ওই জমিটা তো বরাবরই বন জঙ্গলে ভর্তি ছিল। তবে বাবা, আমি কিছু ছিল কিনা মনে পড়ছে না। কেউ কখনো বাস করতো না ওখানে? হরিজাটা আবার কিছুক্ষণ ভাবলেন। তার ভাবভঙ্গি দেখে মনে হলো বয়সের কারণে তিনি আর পুরনো কথা ততটা পরিষ্কারভাবে মনে করতে পারেন না। হলো তাই ভেবেচিন্তে তিনি বললেন, না, এর বেশি কিছু আমার আর কিছু মনে পড়ছে না। তার কাছে বিদায় নিয়ে রাস্তায় এসে সিদ্ধেশ্বরকে বললাম, এবার কানাই জেলের কাছে যাওয়া যাক। চলুন, যাচ্ছি, কিন্তু এসবের মানে কি ঠাকুর মশাই? আর একটু অপেক্ষা করো, আবজা আবজা একটা জিনিস আন্দাজ করেছি।
আর একটু খোঁজ খবর করি, তারপর আজ রাত্রে তোমার সঙ্গে কথা বলবো। কানাই জেলের বাড়িটা আমাকে দেখিয়ে তুমি গিয়ে দোকান খোলো। ঠিক আছে, আমি দুপুরে তাড়াতাড়ি ফিরে আপনার রান্না বান্নার ব্যবস্থা করে দেব। কানাই জেলের কাছে সঠিক সংবাদ পাওয়া গেল। সে বোধ করি হরিপদ জ্যাঠার যাইতেও বুড়ো, কিন্তু তার স্মৃতি দেখলাম বেশ পরিষ্কার আছে। আলাপ হওয়ার পর জিজ্ঞাসা করলাম, তোমার বয়স কত হলো কানাইদা? না, 100 পুরো গিয়ে আরো আরো 2-3 হবে বাবা। হিসেব তো আর রাখিনি বাবা ঠাকুর, তবে নদীতে ওই খেয়া পারাপারের কাজ করেছি 7 বছর। এখন বুঝে দেখো। বলো কি কানাইদা? তবে না তো কি, নৌকা চালাতাম, আবার মাছও ধরতাম। আমাদের গায়ের নদীতে কত রকম মাছ ওঠে, মৃগেল, কালবো, সরবটি। বড় বড় ছাটকালো চিংড়ি পেলেই বামুন পাড়ার গিয়ে বাড়ি বাড়ি দিয়ে আসতাম। একবার হলো কি, বুড়ো মানুষের কথা হঠাৎ থামতে চায় না। খানিক বাদে একটু ফাঁক দিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কানাইদা, তোমার তো পুরনো কথা মনে আছে দেখছি, বলতে পারো সিদ্ধেশ্বর যেখানে বাড়ি করেছে সেখানে আগে কি ছিল? একটু দ্বিধা না করে কানাই জেলে বলল, কিছু ছিল না বাবা, ঝোপঝাড় বাটবন আর একটা গাব গাছ ছিল কেবল। জমিটা তো ছিল ওই সিদ্ধেশ্বরের শ্বশুর শ্যামাচরণের। শ্যামাচরণ মারা যাওয়ার পর ওটা ওটা পায় সিদ্ধেশ্বরের বউ তরুলতা। তারাও একদিন অনেকদিন জমি ফেলে রেখেছিল। একদিন হালে 12-13 বছর বাড়ি করে এসে রয়েছে। আচ্ছা বলছি, কেউ কখনো বাস করেনি ওখানে? না বাবা, কি আর করবে, ওই ওই একবার কেবল একজন সন্ন্যাসী। আমি সোজা হয়ে বসলাম, বললাম, সন্ন্যাসী? কিরকম সন্ন্যাসী? ও ও সে বেশ ভালো সন্ন্যাসী কর্তা, লাল কাপড় পরা, গলায় একটা মোটা রুদ্রাক্ষের মালা, মাথায় জটের পাহাড়। সে কোথা থেকে এই গ্রামে এসে জমিটার উপর এক কোণে আসন করে কিছুদিন ছিল। কিছুদিন? কিছুদিন মানে কতদিন? একটু ভেবে কানাই জেলে বলল, তারপর 6 কি 7 মাস ছিল। ওইখানে তেরসল পুঁতে ধনি জ্বালিয়ে বসে থাকতো। অন্য সাধদের মতো নেশা ভাঙ করতো না। ওই 6-7 মাস পরে যেমন হঠাৎ এসেছিল, তেমন কেন যেন চলে গেল কে জানে বাবা। এসব এতদিন আগেকার কথা কানাইদা, বলো তো। ও সে বহুদিন হলো, ধরো এই তো আমার 40 বছর বয়স হবে। তার মানে প্রায় 60 কি 62 বছর আগের ব্যাপার। অবশ্য কানাই জেলে যদি তার বয়স ঠিকঠাক বলে থাকে, বললাম, হিসেব ঠিক বলছো তো? পুরো ঠিক মনে আছে? আছে বাঁচে কর্তা বাবা। ওই সময় তো আমাদের ওই রামচরণ হারিয়ে যায়, খুব দুঃখ পেয়েছিলাম, তাই ভুলিনি। আচ্ছা, রামচরণ? রামচরণকে তোমার ছেলে? হেসে উঠে কানাই জেলে বলে উঠল, না না, ছেলে কেন হবে, সে ছিল আমার কুকুর। কি বললে? কি হলো তাহলে? সেটাই তো বুঝলাম না। ওই সন্ন্যাসীর আখড়ার কাছে খালি ঘুরঘুর করতো, তারপর একদিন থেকে তাকে আর খুঁজে পাওয়া গেল না। কি যে হলো কর্তা, কুকুর কখনো মালিককে ছেড়ে যায় বলুন? অনেকদিন অপেক্ষায় ছিলাম, কিন্তু রামচরণ আর ফেরেনি। আমার মনে তখন 2-এ 2-এ 4 করে নিয়েছি। উঠে দাঁড়িয়ে বললাম, আজ তাহলে আসি কানাইদা। খুব ভালো লাগলো তোমার সঙ্গে গল্প করে। কেবল একটা কথা, ওই সন্ন্যাসী ঠাকুর যে আসন করে বসেছিল
সেইটা তুমি কোন জায়গায় বলতে পার? ওই গাছতলার কর্তা, গাছ গাছটা যেখানে আছে ওইখানেই বসে থাকবা। বুঝলাম। আচ্ছা চলি তাহলে, আবার এদিকে এলে হয়তো দেখা হবে। সেদিন রাত্রিরে খাওয়া দাওয়ার পর সিদ্ধেশ্বর এসে আমার কাছে বসলো। তার চোখে সপ্রশ্ন দৃষ্টি। বললাম, তোমার বাড়িতে এইসব যে ঘটনা ঘটছে তার অর্থ আমি বুঝতে পেরেছি। ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। সমস্ত ব্যাপার বলবার আগে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। তুমি কি কোনো অজুহাতে তোমার বাড়ির সবাইকে 2-4 দিনের জন্য অন্য কোথাও পাঠিয়ে দিতে পারবে? অবাক হয়ে সিদ্ধেশ্বর বলল আমায়। বাড়ির লোকজনকে কেন বলুন তো? দরকার আছে। শোনো তাহলে বলি। তুমি কি জানো, খলছে পোতা এসে তুমি বসবাস করার আগে তোমার ওই গাবতলায় একজন সন্ন্যাসী এসে বসে কিছুদিন বাস করছিলেন? সন্ন্যাসী? কই, আমি তো কিছুই জানি না। তোমার না জানবারই কথা। এটা প্রায় 60 বছর আগেকার ব্যাপার। গ্রামের কেউ মনে রাখেনি, 2-1 জন ছাড়া। অত বুড়ো লোক কেউ বেঁচেও নেই। হরিজাটা তো মনে রাখতেই পারলেন না, তবে কানাই জেলের মনে আছে। তার কাছে জানলাম ওই সন্ন্যাসী ছিলেন একজন তান্ত্রিক সাধক। গাবতলায় তিনি পঞ্চমুণ্ডির আসন করে বসেছিলেন। 6 কি 8 মাস ওই আসনে সাধনা করেছিলেন। সিদ্ধেশ্বরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, ওরে বাবা রে, সে কি স্বপ্নেশ! পঞ্চমন্ডির আসন! ওরে বাবা, ঠাকুর মশাই, এ কি হবে এবার? আমি তো কিছু বলতে পারছি না। ভয় পেও না, ভয় পেও না। এই আসন পবিত্র, এতে কারোর ক্ষতি হয় না। কিন্তু নিয়ম হচ্ছে, সাধনা শেষ হলে আসন ভঙ্গ করে দিতে হয়। এই সন্ন্যাসী তা করেননি, হয়তো জানতেন না কিংবা গ্রাহ্য করেননি। পঞ্চমুণ্ডির আসন কিভাবে প্রতিষ্ঠা করতে হয় জানো? সে তো 5টি মানুষের মাথার কুলি লাগে, তাই না? সাধারণত লোক তাই জানে, কিন্তু অন্যভাবেও হয়। 5টা মানুষের মাথার কুলি জোগাড় করা কঠিন, তাই শিয়াল, সাপ, কুকুর, ষাঁড় আর একটা মানুষের কুলি দিয়ে আসন করা হয়। তুমি বুঝবে না। যোগিনীতন্ত্রম নামে একটি পুঁথি আছে, তার 5ম পটলে মানে অধ্যায় লেখা আছে, শিবা সর্প সারো মেয় বিশ্ব ভানায় মাহেশ্বরী নরমুণ্ডং তথা মধ্যে পঞ্চমুণ্ডানি হৃত্তম। বিষণ্ণ মুখে সিদ্ধেশ্বর বলল, আমি ঠিক বুঝলুম নি ঠাকুর মশাই। আমি যা বললাম সেটা সংস্কৃতে লেখা আছে। ওই গাবতলায় 5টা খুলি পুঁতে আসন করা হয়েছিল। সেই খুলিগুলো এখন ওইখানে মাটির তলায় রয়ে গিয়েছে। সাধু আসন ভঙ্গ করেনি বলে ওই 5টা পানির মুক্তিও হচ্ছে না। যে কোনো সাধকের পক্ষে এটা খুব অন্যায়। নিজের সাধনা শেষ করে চলে গেল, কিন্তু জীবগুলোর মুক্তির ব্যবস্থা করে গেল না। সেই জন্য ওই প্রাণীরা তোমাকে দেখা দিয়ে তাদের করুণ অবস্থার কথা জানাচ্ছে। মাটি খুঁড়ে খুলিগুলো বের করে নদীর জলে বিসর্জন দিলে ওদের আত্মার মুক্তি হয়ে যাবে। বিস্ময়ে সিদ্ধেশ্বরের চোখ গোল হয়ে উঠেছে। সে বলল, তাই যদি হয়, তাহলে হীরা আগে থেকে আমাকে কেন জানান দিল না? আমি তো অনেকদিন এই গ্রামে এসেছি। খুব গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিমানের মতন প্রশ্ন করেছে সিদ্ধেশ্বর। বললাম, ব্যাপারটা নিয়ে আমিও ভেবেছি বুঝলে। আমার বিশ্বাস এর পেছনে তোমার ভাগ্য দেবতার হাত রয়েছে। এর আগে যদি তুমি এদের দেখতে পেতে তাহলে কেবল ভয়ই পেতে। এসবের মানে বুঝতে পারতে না, কোনো প্রতিকারও করতে পারতে না। তোমার বাড়িতে আমি এসে অতিথি হব, এটাই স্থির হয়েছিল। হয়তো ঈশ্বরই ঠিক করে রেখেছিলেন। তার 1 মাস আগে থেকে তুমি প্রাণীগুলিকে দেখতে শুরু করেছো। আমিও এসে পড়লাম, সব শুনলাম। এবার তাদের মুক্তির উপায় হয়ে যাবে মনে হয়। সিদ্ধেশ্বর বলল, তার জন্য এতদিন অপেক্ষা, এসব কে করায় ঠাকুর মশাই? একটু চুপ করে থেকে বললাম, জানি না সিদ্ধেশ্বর, তবে সেটা জানবার জন্যই তো পথে পথে ঘুরি। যাই হোক, তোমার পরিবারের সকলকে 3-4 দিনের জন্য কোথাও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। মাটি খুঁড়ে ওই খুলিগুলোকে বের করে আমাদের নদীতে ফেলতে হবে। বাড়ির বাচ্চাদের বা মেয়েদের সামনে সেটা করা উচিত হবে না, তারা ভয় পেয়ে যেতে পারে। তাতে কোনো অসুবিধে হবে না কর্তা।
আমার বউ এই কদিন ধরেই এই বাপের বাড়ি যাবার বায়না ধরেছে। আপনি যদি বলেন পরশুই ওদের ওখানে পাঠিয়ে দিচ্ছি। দুদিন পরে তার পরিবারের সকলে রওনা হয়ে গেলে সিদ্ধেশ্বর আমাকে বলল, তাহলে এবারে ঠাকুর মশাই কি করতে হবে? হ্যাঁ এসো, কাল সকালেই কাজটা করে ফেলি, দেরি করে আর লাভ নেই। একটা মজুর ডেকে নেব। কতটা মাটি কাটতে হবে জানি নে তো। পাগল আছো নাকি? এক্ষুনি সারা গ্রামে ব্যাপারটা রটে যাবে। গ্রামের লোকেদের তো চেনো, তারা তোমার বসত ভিটের অপবাদ ছড়াতে শুরু করবে। যতই পরিশ্রম হোক তোমাকে এই কাজ করতে হবে, দরকার হলে আমিও হাত লাগাবো। না 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 না, তার কোনো প্রয়োজন হবে না কর্তা। আমি আমি একাই পারবো। পরের দিন সকাল থেকে সিদ্ধেশ্বর কোদাল আর নিড়ানি নিয়ে কাজে লেগে গেল, সঙ্গে আমিও রইলাম। সত্যি কথা বলতে কি, মনে একটু আশঙ্কাও হচ্ছিল, যদি আমার আন্দাজ ঠিক না হয়, যদি আমি ভুল করে থাকি। প্রথমে নিড়ানি দিয়ে ঝোপ জঙ্গল পরিষ্কার করে মাটি খোঁড়া শুরু হলো। আমার আশঙ্কা অবশ্য স্থায়ী হবার সুযোগ পেল না। একটু খুঁড়তেই প্রথম কুলিটা বেরিয়ে এলো কুকুরের। অকারণে বেশি শ্রম করে লাভ নেই। আসনের একটা সম্ভাব্য আকৃতি অনুমান করে সিদ্ধেশ্বরকে কাটতে বললাম। এবার বেরোলো ষাঁড়, তারপর শেয়াল আর সাপের মুন্ড। সাপটা নিয়ে একটু ঝামেলা হলো, ছোট জিনিস কোথায় কিভাবে ছিল কে জানে। যাই হোক, শেষ অবধি সেটা খুঁজে পাওয়া গেল। আর আসনের ঠিক মাঝখান থেকে উঠে এলো একটা নরকরটি। কাজ শেষ। সিদ্ধেশ্বরকে বললাম গর্তগুলো বুঝিয়ে দিতে। খুলিগুলোকে একটা চটের বস্তায় ভরে রাখা হলো। দাওয়ায় এসে বসে এক চিলিম তামাক ধরালাম। কোদাল নিড়ানি রেখে সিদ্ধেশ্বর কাছে এসে বসে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কর্তা, বলছি বলছি এবার কি করতে হবে কর্তা? মাটির দিকে কি কোথাও গিয়ে এগুলো পুঁতে দেব? দূর পাগল, এক জায়গার মাটির তলা থেকে তুলে অন্য জায়গায় পুঁতে দিলে তো সেই একই ব্যাপার হবে, কেবল জায়গা বদল হবে মাত্র, বদ্ধ আত্মার মুক্তি হবে না। আমি বলছিলুম তাহলে ওগুলোকে থলে শুদ্ধ নদীতে গিয়ে ফেলতে হবে। তার আগে মন্ত্র পড়ে আমি জিনিসগুলোকে নিষ্ক্রিয় করে দেবো, যাতে ওই আত্মারা আর ফিরে না আসতে পারে। আচ্ছা সিদ্ধেশ্বর, কানাই জেলের ছেলেকে আজ বিকেল একটু পাওয়া যাবে কিছুক্ষণের জন্য? তার নৌকাটা আমাদের চাই। বলছিলুম সে অসুবিধে হবে না, আমি এখনই গিয়ে বলে আসছি, ঠিক আছে? কিন্তু কর্তা, ব্যাপারটা কি বলুন তো? বুঝলে না, করটি শুদ্ধ থলেটা নদীর পাড়ের কাছে ফেলা চলবে না। তোমাদের নদীতে খুব বেশি স্রোত খেলে না, ওটা যেখানেই ফেলা হবে সেখানেই থেকে যাওয়ার সম্ভাবনা। অন্তত কয়েকদিন তো থাকবেই বটে। স্নান করতে নামলে লোকের পায়ে লাগবে, নানা রকম কথা উঠবে। গ্রামে দু একজন আজ আমাদের খোঁড়াখুড়ি করতে দেখেছে। কে কোথা দিয়ে কি আন্দাজ করে তার ঠিক কি? তার চাইতে নৌকা করে ঘাট থেকে কিছু দূরে গিয়ে নদীর মাঝখানে বিসর্জন দেওয়া ভালো। কিন্তু ঠাকুর মশাই, এই কানাই জেলের ছেলে যে দেখে ফেলবে। তাকে আমি বলবো, আজ তোমাদের বাড়ি আমি সস্তায়ন করেছি, সেই পুজোর জিনিসপত্র ফেলা হলো, থলে না ফেলে আলাদা কাপড়ে জড়িয়ে নেব এখন। সিদ্ধেশ্বর নৌকো ঠিক করে এলো, তাকে বললাম, আজ আমরা রান্না করব না, চিড়ে দই কলা আর সন্দেশ পাওয়া যাবে তো? খুব, আমি এখনই এনে আনছি। দাঁড়াও, আগে যেও না, ওই পথে আর একটা কাজ করে এসো। কমলিদের সঙ্গে তোমার সম্পর্ক কিরকম? তুমি কোনো অনুরোধ করলে রাখবে? সিদ্ধেশ্বর যেন আমার দিকে একটু অবাক হয়ে বলল, কমলি আমাদের গ্রামে ওই যাকে সেদিন আমার দোকানে দেখেছিলেন, খুব ভালো সম্পর্ক। ওর বাবা বাড়ি না থাকলে আমি ওদের দেখার জন্য করি। কমলির মা আমাকে খুব মানে কর্তা।
আমাদের দিকে তাকিয়ে তারানাথ বলল, এটা কেন করলাম জানো? বদ্ধ জীবাত্মাকে মুক্তি দেওয়া মহাপূর্ণ কর্ম, যে করে তার সব দিক দিয়ে খুব উন্নতি হয়। তাই ভাবলাম কমলিদের খারাপ অবস্থা যাচ্ছে, দেখি না যদি কিছু মঙ্গল হয়। কমলির মা সরলা গ্রাম্যবধূ, সে কোনো প্রশ্ন না তুলে মেয়েকে পাঠিয়ে দিল। নৌকা ছিল গ্রামের ঘাটে বাঁধা, সবাই মিলে নৌকায় উঠলাম। চারিদিকে বিকেলে শান্ত পরিবেশ, নদীর জলে সামান্য স্রোতের টান। গ্রাম থেকে 8 মাইল টাক এসে আমার নির্দেশে কমলি কাপড়ের টুকরিটা জলে ফেলে দিল। মনে মনে বললাম, পুণ্যের কাজ করলে সুখী হবে। পরের দিন আমি আবার পথে বেরিয়ে পড়ি। বহুদিন আর খলসি পোতা বা সিদ্ধেশ্বরের খবর রাখতাম না। 8-10 বছর পরে একবার বড়বাজারের পথে সিদ্ধেশ্বরের সঙ্গে দেখা। সে ব্যবসায় খুব উন্নতি করেছে, বড় গোলদারি দোকান করেছে গঞ্জের বাজারে। আমাকে প্রণাম করে বলল, সবই আপনার দয়ায়, আর কোনোদিন সেসব দেখিনি ঠাকুর মশাই। বললাম, কমলি কেমন আছে, তার কি খবর? সিদ্ধেশ্বর বলল, কমলির খুব ভালো খবর কর্তা। তার বাবা এখন একটা ব্যবসা করে, ভালো রোজগার করে। দেখতে দেখতে কেমন যেন সব উন্নতি করে ফেলল। কমলির আবার বিয়ে হয়েছে, পাত্রও খুব ভালো। কমলি কমলি মা আমার বড় সুখে আছে ঠাকুর মশাই।